আসসালামু আলাইকুম। তৃতীয় বর্ষ গণিত সম্মান শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে রিয়েল অ্যানালাইসিস কোর্সের সিকোয়েন্স নিয়ে আমরা আলোচনা করব। আজকে যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটা একটু জটিল, তোমরা মনোযোগ দিয়ে শোনার বোঝার চেষ্টা করবে। আশা করি সমস্যা হবে না। যে জিনিসটি নিয়ে আমরা আলোচনা করব আজকে সেটা হচ্ছে লিমিট সুপিরিয়র এবং লিমিট ইনফিরিয়র অফ এ বাউন্ডেড সিকোয়েন্স। লিমিট সুপিরিয়র এবং লিমিট ইনফিরিয়র অফ এ বাউন্ডেড সিকোয়েন্স, সেটা বলতে আমরা কী বুঝি? প্রথমে আমরা একটা সিকোয়েন্স ধরে নিলাম এক্সএন। লেট এক্সএন বি এ বাউন্ডেড সিকোয়েন্স, এবং এটা হচ্ছে বাউন্ডেড। বাউন্ডেড কী জিনিস? একটা সিকোয়েন্স এক্সএন বাউন্ডেড বলা হবে যদি এক্সএন এর পরম মান লেস দেন অর ইকুয়াল টু কে হয়। এটাকে আমরা এভাবেও লিখতে পারি, মাইনাস কে লেস দেন অর ইকুয়াল টু এক্সএন লেস দেন অর ইকুয়াল টু কে। অর্থাৎ সিকোয়েন্সের সকল পদ কোনো একটি বাস্তব সংখ্যার সমান বা বড়, এটা হলে বাউন্ডেড বিলো হবে। আর সিকোয়েন্সের সকল পদ কোনো একটি বাস্তব সংখ্যার সমান বা ছোট, এটা যদি হয় তাহলে বাউন্ডেড অ্যাবাভ হবে। বাউন্ডেড বিলো এবং বাউন্ডেড অ্যাবাভ দুটোই যখন একসাথে স্যাটিসফাই করবে তখন সিকোয়েন্সটাকে বলা হবে বাউন্ডেড। তাহলে আমরা যে সিকোয়েন্সটা নিলাম সেটা হচ্ছে বাউন্ডেড। আর ইট ইজ বাউন্ডেড অ্যাবাভ বাই কে, এবং এটার আপার বাউন্ড হচ্ছে কে, এটা আমরা ধরে নিয়েছি বড় হাতের কে। তার মানে হচ্ছে বাউন্ডেড অ্যাবাভ বাই কে, এর মানে হচ্ছে দিস xn less than or equal to k for all n belongs to natural number. Then for each n belongs to natural number, the set Sn equal to xn, xn plus 1, xn plus 2 is bounded above by k. একটু দেখো, সিকোয়েন্সের n তম পদ হচ্ছে xn, n প্লাস 1 তম পদ xn প্লাস 1, n প্লাস 2 তম পদ xn প্লাস 2। এটা নিয়ে আমি একটা সেট বানিয়েছি, এই সেটটার নাম দিয়েছি Sn। এখন সিকোয়েন্সটাই যেহেতু বাউন্ডেড অ্যাবাভ বাই কে, তাহলে অবশ্যই সিকোয়েন্সের এনতম পদ থেকে শুরু করে সামনের দিকে যে পদগুলো আছে সেটা নিয়ে যে সেটটি তৈরি হবে সেটা অবশ্যই বাউন্ডেড অ্যাবাভ বাই কে, কারণ সিকোয়েন্সটা বাউন্ডেড অ্যাবাভ বাই কে। সিকোয়েন্স বাউন্ডেড অ্যাবাভ বাই কে মানে হচ্ছে সিকোয়েন্সের সকল পদ, এই যে এই জায়গাটা, সিকোয়েন্সের সকল পদ কে এর সমান বা ছোট। তাহলে সিকোয়েন্সের সকল পদ যদি হয় তাহলে তো এই পদগুলোও আছে, তাহলে এই পদগুলো নিয়ে যে সেট সেটাও বাউন্ডেড অ্যাবাভ বাই কে। বাই কমপ্লিটনেস অ্যাক্সিওম Sn হ্যাজ দ্য লিস্ট অ্যাপার। আমি পেছনে একটা থিওরেম আছে রিয়েল সিকোয়েন্সের প্রথম দিকে, যেটা আমি পড়াইনি তোমাদের, সেটা হচ্ছে কমপ্লিটনেস অ্যাক্সিওম। কমপ্লিটনেস অ্যাক্সিওম বলা হচ্ছে কি, যদি কোনো একটা সেট, যদি রিয়েল নাম্বারের কোনো একটা, এটা হচ্ছে রিয়েল নাম্বারের একটা সাবসেট, এই যে Sn ইকুয়াল টু দিস, এটা একটা রিয়েল নাম্বারের সাবসেট, এটা বাউন্ডেড অ্যাবাভ বাই কে। তো কমপ্লিটনেস অ্যাক্সিওম বলছে যদি কোনো একটা সেট বাউন্ডেড অ্যাবাভ হয়, যদি কোনো একটা সেট বাউন্ডেড অ্যাবাভ হয় তাহলে তার লিস্ট আপার বাউন্ড থাকবে, মানে আপার বাউন্ডের ভিতরে ছোটোটা পাওয়া যাবে। তো বাউন্ডেড অ্যাবাভ বাই কে তার মানে কি, তার আপার বাউন্ড আছে, কে তার একটা আপার বাউন্ড। তাহলে যেহেতু একটা সেট বাউন্ডেড অ্যাবাভ, সুতরাং তার আপার বাউন্ড আছে। আর যদি আপার বাউন্ড থাকে তাহলে আপার বাউন্ডগুলো, একটা সেটের আপার বাউন্ড যদি থাকে তাহলে অসংখ্য থাকতে পারে, তাহলে তখন সে আপার বাউন্ডের ভিতরে সবচেয়ে ছোট যেটা লিস্ট, সেটাকে বলা হয় লিস্ট আপার বাউন্ড অথবা সুপ্রিমাম, অথবা বলা হয় সুপ্রিমাম। তাহলে কমপ্লিটনেস একজন বলছে যদি কোনো একটি সেট বাউন্ডেড অ্যাবাভ হয় তাহলে তার লিস্ট আপার বাউন্ড আছে। সেই লিস্ট আপার বাউন্ডের নাম দিচ্ছে সে Mn। তার মানে আমি Sn নামক যে সেট, সেটার যে আপার বাউন্ড আছে অ্যাকর্ডিং টু থিওরাম কমপ্লিটনেস একজন, তার আপার বাউন্ড থাকবে, লিস্ট আপার বাউন্ড থাকবে, সেই লিস্ট আপার বাউন্ডের নাম দিয়েছে আমি Mn। তো লিস্ট আপার বাউন্ড কাম সুপ্রিমাম বলে, তার মানে সুপ্রিমাম অফ Sn মানে হচ্ছে, সুপ্রিমাম তো সুপ্রিমাম দেখলামই, আর Sn মানে হচ্ছে xn, xn প্লাস 1, xn প্লাস 2, xn প্লাস এভাবে যাচ্ছে এটা, আর এইটারই সুপ্রিমামের নাম দিয়েছে আমি কি Mn। তাহলে সুপ্রিমাম অফ Sn মানে হচ্ছে সুপ্রিমাম অফ xn, xn প্লাস 2, xn প্লাস 1, xn প্লাস 2 ডট ডট, যেটার নাম দিয়েছে আমি
যেটা হচ্ছে mn, কারণ তার লিস্ট অ্যাপার বাউন্ড আছে বা সুপ্রিমাম আছে, সেটা হচ্ছে mn। এখন যদি আমি n এর মান 1 বসাই, তাহলে এটা হচ্ছে যখন n এর মান 1 বসাবো, n এর মান যখন 1 বসাবো তখন n এর জায়গায় হবে s1, n এর মান 1 বসালে n এর জায়গায় x1, n এর মান 1 বসালে এটা হবে x2, n এর মান 1 বসালে এটা হবে x3, এভাবে যাচ্ছে। তাহলে আমি যদি এই লাইন থেকে যাই, তাহলে n এর মান 1 বসালে এটা হয়ে যাবে m1। তার মানে সুপ্রিমাম অফ s1 ইকুয়াল টু সুপ্রিমাম অফ x1 x2 x3 ডট ডট, এটা হচ্ছে বড় হাতের m1। এবার যদি n এর মান 2 বসাই, n এর মান যদি আমি 2 বসাই, n এর মান যদি আমি 2 বসাই, তাহলে এটা হবে সুপ্রিমাম অফ s2। তো n এর মান 2 বসাইলে এটা কি আসবে, এটা হবে x2, n এর মান 2 বসাইলে এটা হবে x3, n এর মান 2 বসাইলে এটা হবে x4, আর n এর মান 2 বসালে এটা হবে m2। তাহলে বড় হাতের m2 মানে হচ্ছে x2 থেকে শুরু, আর বড় হাতের m1 হচ্ছে x1 থেকে শুরু। বড় হাতের m2 মানে হচ্ছে x2 থেকে শুরু। এবার যদি n এর মান 3 বসাও, তাহলে হবে সুপ্রিমাম অফ s3। তাহলে n এর মান 3 বসালে এটা হবে x3, n এর মান 3 বসালে এটা হবে x4, n এর মান 3 বসালে এটা হবে x5, এবং n এর মান 3 বসালে এটা হবে m3 অ্যান্ড সো অন। তাহলে আমরা সুপ্রিমাম অফ s1 থেকে সুপ্রিমাম অফ s1 s2 s3 আমরা এগুলো বের করলাম। এটা হলো আমাদের যে সেটটা আমরা নিলাম s1 x1 s1 এর মধ্যে x1 s1 s2 s3 এদের সুপ্রিমামটা পেলাম। এবার আমরা পরবর্তী স্লাইডে যাই। এখানে দেখো আমি ওই আগের লাইনটা এখানে আবার লিখছি, সুপ্রিমাম অফ s3 ইকুয়াল টু হচ্ছে সুপ্রিমাম অফ x3 x4 x5 ডট ডট, এটা হচ্ছে m3 অ্যান্ড সো অন, এবং এভাবে হতে থাকে। এখন দেখো একটু অপারেশনে যাই। m1 যেটা সেটা যাত্রা শুরু হয়েছে x1 থেকে, m2 যেটা সেটা যাত্রা শুরু হয়েছে x2 থেকে, m3 যেটা সেটা যাত্রা শুরু হয়েছে x3 থেকে। মানে যাত্রাটা শুরু হলো x1 m1 এর ক্ষেত্রে x1 দিয়ে, m2 এর ক্ষেত্রে x2 থেকে, m3 এর ক্ষেত্রে x3 থেকে, এভাবে যাচ্ছে। আর সুপ্রিমাম আমরা এখানে এই যে বড় হাতের m1 m2 m3, এটা হচ্ছে এই যে ভিতরে যে সেটগুলো আছে x1 x2, এদের ভিতরে বড় এই সেটের ভিতরে বড়টা হচ্ছে m1 m2 m3, এভাবে যাচ্ছে। এখন দেখো আমরা এটা লিখতে পারি, এটা লিখতে পারি জাস্ট বড় হাতের m1 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু m2 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু m3, এভাবে আমরা দিচ্ছি। আচ্ছা এইটার কারণটা কি আমি একটু এখানে তোমাদেরকে দেখাই। m1 ছিল আমাদের সুপ্রিমাম অফ x1 x2 x3 এভাবে যাচ্ছে, আর m2 ছিল সুপ্রিমাম অফ x2 x3 x4 এভাবে যাচ্ছে, আর m3 ছিল সুপ্রিমাম অফ x3 x4 x5 এভাবে যাচ্ছে। দেখো m1 m2 m3 ক্রমান্বয়ে প্রথম দিকের কিছু পদ বাদ যাচ্ছে, তাদের ভিতরে বড়টা সুপ্রিমামটা, তাদের ভিতরে তাহলে m1 এর ভিতরে সকল পদ আছে, m1 এর ভিতরে x1 x সকল পদের ভিতরে সবচেয়ে বড়টা m1, আর m2 এর ভিতরে সকল পদ নাই, x1টা নাই, x1 বাদ দিয়ে বাক্যগুলোর ভিতরে বড় সুপ্রিমাম। m3 এর মধ্যে x1 আর x2 নাই, x3 থেকে শুরু, এই পদগুলোর ভিতরে সুপ্রিমাম যেটা বড়টা যেটা সেটা m3। তাহলে দেখো আমার এখানে দেখা যাচ্ছে m1টা বড় হওয়ার সম্ভাবনা, m1টা m2 এর সাথে বড় হবে। কারণ কি, কারণ m2 এর ভিতরে x1 নাই, x1 সহ যেটা আছে সেটার ভিতরে x1 যেখানে আছে সেখানে পুরো সেটটাই আছে, পুরো সেটের ভিতরে সুপ্রিমামটা, আর এখানে পুরো সেটের ভিতরে কিছু বাদ দিয়া প্রথম অংশটা বা প্রথম x1 বাদ দিয়ে সুপ্রিমামটা, তাহলে তো দেখা যাচ্ছে যে m1টা বড় হওয়ার, m2টা m1 এর সাথে, m1টা m2 এর সাথে সমান বড় হবে, ছোট কিছুতেই হবে না। অর্থাৎ এখানে জিনিসটা হবে এরকম m1 গ্রেটার দেন অর ইকুয়াল টু m2। কারণটা কি, কারণ হচ্ছে যে m1 এর ভিতরে x1 আছে,
x2 x3 সবই আছে, আর m2 এর ভিতরে x1 নাই। এখন যদি এই সেটটার ভিতরে যদি x1টাই সুপ্রিমাম হয়, মানে সবচেয়ে বড় যদি x1 হয়, তাহলে m1 এর মান হচ্ছে x1। আর এই সেটটার ভিতরে সবচেয়ে বড় যদি x2 হয়, তাহলে m2 এর মান হচ্ছে x2। তাহলে সেই ক্ষেত্রে দেখো m1টা বড় হয়ে যাবে, সেই জন্যই লিখছি m1 গ্রেটার দেন ইকুয়াল টু m2। ঠিক তদ্রূপ m2 গ্রেটার দেন ইকুয়াল টু m3 এইভাবে হতে থাকবে, সেটাই আমরা এখানে লিখেছি। তাহলে m1 গ্রেটার দেন ইকুয়াল টু m2 গ্রেটার দেন ইকুয়াল টু m3 ডট ডট গ্রেটার দেন ইকুয়াল টু mn গ্রেটার দেন ইকুয়াল টু mn প্লাস 1 এভাবে হচ্ছে। তাহলে এই যে m1 m2 m3 এটা ক্রমান্বয়ে ছোটোর দিকে যাচ্ছে। অ্যান্ড দ্য সিকোয়েন্স, এখন যদি m1 m2 m3 নিয়ে আমি সিকোয়েন্স বানাই mn, তাহলে এই সিকোয়েন্সটা ক্রমান্বয়ে ছোটো হচ্ছে, m1 থেকে m2 ছোটো, m2 থেকে m3 ছোটো, তার মানে দিস ইজ এ ডিক্রিজিং সিকোয়েন্স ক্রমান্বয়ে ছোটো হচ্ছে। এখন কোনো একটা সিকোয়েন্স যদি ডিক্রিজ হতে থাকে, মানে ছোটো হতে থাকে ক্রমান্বয়ে, তাহলে এই সিকোয়েন্সটা হয় কমতে 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 মাইনাস ইনফিনিটির দিকে যাবে, অথবা সিকোয়েন্সটা কনভার্জেন্ট হবে। অথবা সিকোয়েন্স, যেমন আমি একটা সিকোয়েন্স যদি নিই 1/n, এই সিকোয়েন্সটা প্রথম পদ হচ্ছে 1, দ্বিতীয় পদ হাফ, তৃতীয় পদ 1/3, ছোটো হচ্ছে ক্রমান্বয়ে, ডিক্রিজিং সিকোয়েন্স। কিন্তু এই ছোটো হতে হতে এটা জিরোর দিকে যাচ্ছে, জিরো হচ্ছে না, তখন এটা জিরোর দিকে যাচ্ছে, তার মানে এটা কনভার্জেন্স টু জিরো, মানে এই সিকোয়েন্স কনভার্জেন্স টু জিরো, কনভার্জেন্স ডিক্রিজিং সিকোয়েন্স। তাহলে যদি কোনো একটা সিকোয়েন্স ডিক্রিজিং হয়, সে কনভার্ট করতে পারে, যেমন এই উদাহরণটা দিলাম আমি, তার লিমিট হচ্ছে জিরো, তাহলে সে যদি কনভার্জেন্ট হবে, যেহেতু সিকোয়েন্সটা ডিক্রিজ করতেছে, ছোটো হচ্ছে, সুতরাং হয় সে কনভার্ট হবে, ইদার কনভার্জেন্ট অর ডাইভার্স টু মাইনাস, মানে ক্রমান্বয়ে ছোটো হতে হতে মাইনাস ইনফিনিটির দিকে যাবে। তাহলে mn নামক সিকোয়েন্সটা ডিক্রিজিং সিকোয়েন্স, সুতরাং mnটা হয় কনভার্জেন্ট হবে, না হলে ডাইভার্স টু মাইনাস ইনফিনিটি। ডাইভার্স টু মাইনাস ইনফিনিটি কেন? কারণ সে ছোটো হচ্ছে। এখন আসো, ইফ mn ইজ এ কনভার্জেন্ট সিকোয়েন্স, যদি mnটা কনভার্জেন্ট হয়, দেন লিমিট n টেন্ডস টু ইনফিনিটি mn is called the limit superior of xn। হ্যাঁ, আমরা যে প্রথমেই যে সিকোয়েন্সটা নিয়েছিলাম xn, সেই xn এর লিমিট সুপিরিয়র বলা হবে এই লিমিট টেন্ডস টু ইনফিনিটি mnটাকে। তাহলে এবার একটু ক্লিয়ার করে বলি, আমরা এখানে নিশ্চিত হলাম যে বড় হাতের mn নামক যে সিকোয়েন্সটি, অর্থাৎ এই যে সিকোয়েন্সটি, এই সিকোয়েন্সটা একটা ডিক্রিজিং সিকোয়েন্স। এখন ডিক্রিজিং সিকোয়েন্স হলে সে হয় মাইনাস ইনফিনিটিতে ডিক্রিজ করবে, ডাইভার্স করবে, অথবা সে কনভার্জেন্ট হবে। যদি সেই কনভার্জেন্ট হয়, তাহলে তার যে লিমিটিং ভ্যালুটা, তার লিমিট নিলে তার যে মানটা পাওয়া যাবে, সেটাকে বলা হবে লিমিট সুপিরিয়র অফ xn, অ্যান্ড ইট ইজ ডিনোটেড বাই লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি। বড় হাতের এমন মানে কি? এই বড় হাতের এমন মানে হচ্ছে সুপ্রিমাম অফ xn, অর লিমিট সুপ্রিমাম অফ xn, এটাকে এভাবেও লেখা হয় অথবা এভাবেও লেখা হয়। দাস লিমিট সুপ্রিমাম অফ xn, লিমিট টেন্ডস টু ইনফিনিটি সুপ্রিমাম অফ xn মানে হচ্ছে লিমিট টেন্ডস টু ইনফিনিটি mn, আর mn মানে হচ্ছে সুপ্রিমাম অফ sn। তাহলে লিমিট সুপিরিয়রকে হয় এই চিহ্ন, না হয় এই চিহ্ন, না হয় এই চিহ্নের সাথে, এখানে একটা বার চিহ্ন আছে উপরে, এই চিহ্নটা তোমরা পাবে, এভাবে অনেক জায়গায় লেখা আছে, সেটা লেখা হয়। তাহলে এটার মানেটা কি? লিমিট সুপিরিয়র মানে হচ্ছে যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি সুপ্রিমাম অফ sn মানে হচ্ছে xn প্লাস 1, xn প্লাস 2 ডট ডট এই সেটটার সুপ্রিমাম। তাহলে এই হচ্ছে আমাদের লিমিট সুপিরিয়র। এখন আসলে লিমিট ইনফিরিয়র। আমরা সুপিরিয়র আলোচনা করতে গিয়ে সিকোয়েন্সটাকে বাউন্ডেড অ্যাবাভ বলছিলাম। এবার ইন দ্য সেম ওয়ে, একইভাবে ইফ xn ইজ বাউন্ডেড বিলো বাই ছোটো হাতের কে, এবার সে বাউন্ডেড বিলো বলছে, আমরা বাউন্ডেড অ্যাবাভ বলছিলাম আগে, এখন বলছি বাউন্ডেড বিলো। আচ্ছা, একটা সিকোয়েন্স বাউন্ডেড বিলো এর মানেটা কি? একটা সিকোয়েন্স বাউন্ডেড বিলো এর মানেটা হচ্ছে যে যে ধরুন এখানে বাউন্ডেড বিলো ছোটো হাতের কে, তার মানে হচ্ছে এটা ছোটো হাতের কে লেস দেন অর ইকুয়াল টু xn ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে সিকোয়েন্সের সকল পদ কে এর সমান বা বড়, সিকোয়েন্সের সকল পদ কে এর সমান বা বড়, সিকোয়েন্সের সকল পদ কে এর সমান বা যদি বড় হয়, তাহলে সিকোয়েন্সটাকে বলা হয় বাউন্ডেড বিলো বাই কে। ঠিক আছে, এটা ছোটো হাতের কে। দেন ফর ইচ n বিলংস টু n দিস সেট, এবার sn ইকুয়াল টু ওই যে xn প্লাস 1, xn প্লাস 2 এবার ইজ বাউন্ডেড বিলো বাই কে। আর সিকোয়েন্সটা যেহেতু বাউন্ডেড বিলো বাই কে, তাহলে সিকোয়েন্সের যে পদগুলো, সেই পদগুলো নিয়ে যে সেট হবে,
সিকোয়েন্সটা যেহেতু বাউন্ডেড বিলো বাই কে, তাহলে সিকোয়েন্সের পদগুলো নিয়ে যে সেট তৈরি হবে সেই সেটটাও অবশ্যই বাউন্ডেড বিলো বাই কে হবে। এবার ওই একই জিনিস বাই দ্য কমপ্লিটনেস অ্যাক্সিওম। কমপ্লিটনেস অ্যাক্সিওম বলছে যদি কোনো সেট, এটা একটা সেট, যদি কোনো সেট বাউন্ডেড বিলো হয় তার মানে তার লোয়ার বাউন্ড আছে। বাউন্ডেড বিলো হওয়া মানে লোয়ার বাউন্ড আছে। লোয়ার বাউন্ড থাকলে একাধিক থাকবে, তখন লোয়ার বাউন্ডের ভিতরে সবচেয়ে বড়টা, সেই জন্যই তখন সেটাকে বলা হবে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। মানে যদি কোনো একটা সেট বাউন্ডেড বিলো হয় তাহলে অবশ্যই তার গ্রেটেস্ট লোয়ার বাউন্ড আছে। এস অ্যান্ড হ্যাজ দ্য গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, যেটাকে আরেকটা শব্দ বলা হয় ইনফিমাম। তাহলে আমরা আবার বলছি, যেহেতু এক্সএন নামক সিকোয়েন্সটা বাউন্ডেড বিলো বাই কে, সুতরাং সিকোয়েন্সের পদগুলো নিয়ে যে সেট তৈরি হবে এস এন, অর্থাৎ এটা, দিস ইজ অলসো বাউন্ডেড বিলো বাই কে। তাহলে কোনো একটা সেট যদি বাউন্ডেড বিলো বাই কে হয়, তাহলে বাই দ্য কমপ্লিটেড অ্যাক্সিওম সেই সেটের গ্রেটেস্ট লোয়ার বাউন্ড থাকবে। বাউন্ডেড বিলো মানে তার লোয়ার বাউন্ড আছে, লোয়ার বাউন্ড থাকলে অসংখ্য লোয়ার বাউন্ড থাকবে, আর লোয়ার বাউন্ড থাকলে লোয়ার বাউন্ডের ভিতরে সবচেয়ে বড়টাও পাওয়া যাবে, সেই বড়টাকেই বলা হবে। সো এস এন হ্যাজ দ্য লিস্ট গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। গ্রেটেস্ট লোয়ার বাউন্ডটাকে এক কথা বলা হয় ইনফিমাম। এখন এই গ্রেটেস্ট লোয়ার বাউন্ডের নাম দেওয়া হয়েছে এম এন, ছোটো হাতের এম এন। আমরা কিন্তু সুপ্রিমের ক্ষেত্রে দিয়েছি বড় হাতের এম এন, আর এখানে দিয়েছি ছোটো হাতের এম এন। তাহলে দেয়ারফর এই যে ইনফিমাম বলছি, দেয়ারফর ইনফিমাম অফ এস এন ইজ ইকুয়াল টু ইনফিমাম অফ এস এন মানে কি এক্স এন কমা এক্স এন প্লাস ওয়ান কমা এক্স এন প্লাস টু ডট, আর এটার নাম দিয়েছি আমি ছোটো হাতের এম এন। এখন যদি আমি এন এর মান ওয়ান বসাই, তাহলে ইনফিমাম অফ এস ওয়ান, এটা হচ্ছে এন এর মান ওয়ানের ক্ষেত্রে, এটা হচ্ছে এন এর মান ওয়ানের ক্ষেত্রে, এন এর মান ওয়ান বসালে এম ওয়ান, তাহলে ইনফিমাম অফ এস ওয়ান ইকুয়াল টু ইনফিমাম অফ এন এর মান ওয়ান বসালে এটা হবে এক্স ওয়ান, এন এর মান ওয়ান বসালে এটা হবে এক্স টু, এন এর মান ওয়ান বসালে এটা হবে এক্স থ্রি, আর এন এর মান ওয়ান বসালে এটা হবে এম ওয়ান। এবার যদি এন এর মান টু বসানো হয়, তখন বামে আসবে ইনফিমাম অফ এস টু, এন এর মান টু থেকে চারটে করলে এখানে হবে এক্স টু, এখানে হবে এক্স থ্রি, এখানে হবে এক্স ফোর, আর এটার নাম হচ্ছে এম টু। আর এন এর মান যদি থ্রি বসাও, তখন ইনফিমাম অফ এস থ্রি ইকুয়াল টু আসবে ইনফিমাম অফ এক্স থ্রি এক্স ফোর এক্স ফাইভ, যেটা হচ্ছে ছোটো হাতের এম থ্রি, অ্যান্ড সো ওয়ান, এবং এভাবে হতে থাকবে। তাহলে দেখো আগেরটার মতোই, আগে সুপ্রিমাম বলছিলাম, এখানে ইনফিমাম বলছিলাম, আগে বড় হাতের এম ওয়ান বলছি, এখন বড় হাতের ছোটো হাতের এম ওয়ান বলছি। তাহলে এই ইনফিমামগুলো আমরা পাচ্ছি। এখন দেখো পরবর্তী স্লাইডে, এখানে দেখো এসও এম ওয়ানের ক্ষেত্রে, এম ওয়ান হচ্ছে ইনফিমাম, এই সেটের ইনফিমাম। এই সেটটা শুরু হয়েছে এক্স ওয়ান দিয়ে, এক্স ওয়ান সহকারে যারা আছে সবার মধ্যে ছোটোটা ইনফিমামটাই হচ্ছে এম ওয়ান। কিন্তু এম টু যেটা, সেটার মধ্যে কিন্তু এক্স ওয়ানটা নাই, যাত্রা হচ্ছে এক্স টু থেকে শুরু। এখন খেয়াল করে দেখো, এখন এই সেটটার মধ্যে ছোট যদি এক্স ওয়ান হয়, একটা কথার কথা, ইনফিমাম যদি এক্স ওয়ান, আমি ধরে নিচ্ছি এক্স ওয়ান, ছোটো যদি এক্স ওয়ান হয়, তাহলে এই এম ওয়ানের মানটা হবে, এই এম ওয়ানের মান হবে এক্স ওয়ান। আমি ধরে নিচ্ছি যে এই সেটটার মধ্যে ছোটোটা হচ্ছে এক্স ওয়ান, তাহলে ইনফিমামটা হয়ে যাবে এক্স ওয়ান, আর মানে ছোটোটা, তাহলে এক্স ওয়ান ছোটো, তাহলে বাকিগুলো তার থেকে বড়। এক্স ওয়ান যেহেতু সবার ছোটো, তাহলে বাকিগুলো তার থেকে বড়। কিন্তু পরবর্তীতে যেটা এম টু, সেটা এক্স টু থেকে শুরু, সেখানে কিন্তু এক্স ওয়ান নাই। তাহলে সেখানে যে মান এম টু, সে এম টুটা কি এম ওয়ানের চাইতে বড় হবে না ছোটো হবে? যেহেতু আমি এখানে এক্স ওয়ানটাকে সবচাইতে ছোটো বলছি, আর সেটাই ছিল এম ওয়ান, সেটাই ছিল এম ওয়ান, তাহলে এক্স ওয়ান যদি ছোটো হয় তাহলে বাকিগুলো বড়। তাহলে এইখানে যারা আছে এরা সবাই এক্স ওয়ানের বড়, তার মানে এরা সবাই এম ওয়ানের বড়, তার মানে এবার এম টু বড় হয়ে গেছে, তার মানে আমি বুঝতে পারছি এটা এম টুটা বড় হয়ে যাচ্ছে। ঠিক তদ্রূপ এম থ্রিটা এম টু এর বড়, এইভাবে যেতে থাকবে, এইভাবে যেতে থাকবে, এইভাবে হতে থাকবে। এবার দেখো পরবর্তী স্লাইড, সেটা লিখছে দাজ এম ওয়ান লেস দেন ইকুয়াল টু এম টু লেস দেন ইকুয়াল টু এম টু, এভাবে যাচ্ছে।
তাহলে এই যে ছোট হাতের M1 M2 M3 এটা ক্রমান্বয়ে বড় হচ্ছে, তাহলে ছোট হাতের এই mn দিয়ে যদি আমি একটা সিকোয়েন্স বানাই, এই ছোট হাতের mn দিয়ে যদি আমি সিকোয়েন্স বানাই, এই সিকোয়েন্সটা ক্রমান্বয়ে বড় হচ্ছে, এই সিকোয়েন্স দ্যাট ইজ, তার মানে কি এটা একটা ইনক্রিজিং সিকোয়েন্স, মানে ক্রমান্বয়ে বড় হচ্ছে। তাহলে যদি কোনো একটা সিকোয়েন্স ইনক্রিজিং সিকোয়েন্স হয়, সিকোয়েন্সটা হয় কনভার্জেন্ট হবে, অথবা সে ইনক্রিজ করতে করতে ডাইভার্স করবে প্লাস ইনফিনিটিতে, মানে সে প্লাস ইনফিনিটির দিকে যেতে থাকবে, যেহেতু সে ক্রমান্বয়ে বড় হচ্ছে। সুতরাং mn নামক সিকোয়েন্সটা, ছোট হাতের mn নামক সিকোয়েন্সটা হয় কনভার্জেন্ট হবে অথবা ডাইভার্স টু প্লাস ইনফিনিটি। এখন যদি ইফ mn ইজ কনভার্জেন্ট সিকোয়েন্স, যদি mnটা কনভার্জেন্ট সিকোয়েন্স হয়, তাহলে এই mn এর যে লিমিট জি আসবে, লিমিট n টেন্ডস টু mn, ছোট হাতের mn তার যে লিমিট আসবে সেটাকে বলা হবে এই তো ইজ কল্ড দ্য লিমিট ইনফিরিয়র অফ xn। তাহলে ছোট হাতের mn এই সিকোয়েন্সটা যদি কনভার্জেন্ট হয়, তাহলে তার যে লিমিটিং ভ্যালু হবে সেটাকে বলা হবে লিমিট ইনফিরিয়র অফ xn, পূর্ববর্তী সিকোয়েন্স xn লিমিট ইনফিরিয়র, which is denoted by this limit n tends to infinity inferior xn or limit inferior xn or limit xn, এখানে নিচে একটা আন্ডারলাইন দিবে, এই সিম্বলটা তোমরা পাবে। দাস লিমিট n tends to infinity লিমিট ইনফিরিয়র মানে হচ্ছে এই যে ছোট হাতের mn, ছোট হাতের mn মানে ইনফিমাম অফ xn, তার মানে ইনফিমাম অফ xn, xn প্লাস 1, xn প্লাস 2, এই দিস, এটাই হচ্ছে লিমিট ইনফিরিয়রের সংজ্ঞা। এবার আমরা একটা উদাহরণ দিচ্ছি। আমরা একটা সিকোয়েন্স নিলাম xn ইকুয়াল টু -1 টু দি পাওয়ার n 1 প্লাস 1 বাই n, এই সিকোয়েন্সটা আমরা নিয়েছি। আর লিমিট সুপিরিয়র বের করতে হবে, লিমিট ইনফিরিয়র বের করতে হবে, ফাইন্ড। তারপরে বলছে এই সিকোয়েন্সটা লিমিট এক্সিস্ট করে কিনা, ডাজ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn এক্সিস্ট, এই সিকোয়েন্সের লিমিট এক্সিস্ট করে কিনা। তারপরে বলছে এটা কনভার্জেন্ট কিনা। তাহলে যেই সিকোয়েন্সটা এখানে দিয়েছে সেটা লিমিট সুপিরিয়র বের করতে হবে, লিমিট ইনফিরিয়র বের করতে হবে, তারপরে আমাকে বলতে হবে তার লিমিট আছে কিনা, বিদ্যমান কিনা, তারপরে বলতে হবে সে কনভার্জেন্ট কিনা। তাহলে আমরা প্রথমে লিমিট সুপিরিয়র এবং লিমিট ইনফিরিয়র বের করার চেষ্টা করি। উই হ্যাভ xn ইকুয়াল টু -1 টু দি পাওয়ার n 1 প্লাস 1 বাই n ফর অল n। এখন আমরা এখানে যদি মান বসাইতে থাকি, n এর মান 1, আচ্ছা n এর মান যদি 1 বসাই তাহলে -1 এর পাওয়ার 1 মানে -1। তাহলে যখন তুমি n এর মান 1 বসাবে তখন x1 কি আসবে, -1 এর পাওয়ার 1 মানে হচ্ছে -1, আর n এর মানে 1 বসালে এটা কি আসবে 1 প্লাস 1 বাই n, 1 প্লাস 1 বাই 1 মানে 2, তার মানে x1 আসবে 2। এবার আসো n এর মান তুমি 2 বসালে, 2 বসালে x2, n এর মান 2 বসালে x2, তাহলে n এর মান 2 বসালে -1 এর পাওয়ার 2 মানে জোড়ের, -1 এর পাওয়ার জোড় মানে +1, আর n এর মান 2 বসালে 1 প্লাস হাফ মানে 3/2, তাহলে এটা হবে 3/2। এবার আসো n এর মান 3, n এর মান 3 যদি বসাও, n এর মান 3 বসালে -1 এর পাওয়ার 3 মানে বেজোড়, তাহলে মাইনাস আসবে, আর n এর মান 3 বসালে 1 প্লাস 1/3 তার মানে 4/3। সেই জন্য আমরা লিখছি xn নামক সিকোয়েন্সে যদি মানগুলো বসাই থাকি, প্রথমে আসবে -2, পরে আসবে 3/2, পরে আসবে -4/3, এই বাকিগুলো আমি লিখছি, বাইট করে লিখছি, এটা তোমরা বসালে পাবে। এইভাবে আমার যাচ্ছে। তাহলে আমি এখন সিকোয়েন্সটাকে ভেঙে ভেঙে লিখলাম, এই যে ভেঙে ভেঙে লিখলাম। তাহলে দেখো এই যে সিকোয়েন্সের যে চেহারাটা দাঁড়াইলো বা সিকোয়েন্সের যে পদগুলো, তার ভিতরে সবচেয়ে বড় কোনটি, সবচেয়ে ছোট কোনটি, একটু খেয়াল করে দেখো। এটা হচ্ছে -2, এটা -4/3 মানে -1 কাছাকাছি, এটা -6/5, এটাও -1 কাছাকাছি, এটা -8/7, এটাও -1 কাছাকাছি, তার মানে ক্রমান্বয়ে -1 দিকে যাচ্ছে। আর এটা -2, তাহলে সবচেয়ে ছোট হচ্ছে -2, তার মানে সিকোয়েন্সের সর্বনিম্ন পদ হচ্ছে -2, কারণ x1 -2, এরপরেগুলো কিছু কিছু মাইনাস আসতেছে, কিন্তু আসলেও তারা -1 দিকে যাচ্ছে। এই যে -4/3, -6/5, -8/7, এটা কিন্তু ক্রমান্বয়ে -1 দিকে যাচ্ছে। তাহলে সর্বনিম্নটা হচ্ছে -2। এবার আসো সর্বোচ্চ কত, এটা হচ্ছে 3/2 মানে 1.5, 5/4 মানে 1.25, আর 7/6
এটা আর একটু ছোটো, মানে একের কাছাকাছি। তার মানে ক্রমান্বয়ে এই ধনাত্মকগুলো ক্রমান্বয়ে একের দিকে যাচ্ছে। ধনাত্মকগুলোর ভিতরে সবচেয়ে বড় হচ্ছে 3/2। তাহলে সেই জন্য আমরা লিখতে পারি এক্স এর মান -2 এর সমান বা বড়, আর 3/2 এর সমান বা ছোট। এটা আমরা লিখতে পারি। তো এই জায়গাটা দিয়ে বোঝাচ্ছে সে বাউন্ডেড বিলো বাই -2, অর্থাৎ এখানে -2 < or xn, এটা মানে হচ্ছে বাউন্ডেড বিলো বাই -2, আর xn < or 3/2, এটা মানে হচ্ছে বাউন্ডেড অ্যাবাভ বাই 3/2। এবার এই দুটোকে জোড়া লাগালে এইটা লেখা যায়। সুতরাং বাউন্ডেড বিলো হলো সিকোয়েন্সটা, বাউন্ডেড অ্যাবাভ হলো, সো দিস সিকোয়েন্স ইজ বাউন্ডেড সিকোয়েন্স। সুতরাং এটা একটা বাউন্ডেড সিকোয়েন্স। পরবর্তীতে আসো, এবার ওই যে আমরা এতক্ষণ যে সংজ্ঞা নিয়ে আলোচনা করছিলাম সেই সংজ্ঞা মোতাবেক সুপ্রিমাম অফ এস এন যেটা আমরা লিখেছিলাম সেটা কি, সুপ্রিমাম অফ xn xn+1 xn+2 xn+3 ডট ডট, এটা কি টাইম। তাহলে সুপ্রিমাম অফ S1 যেটাকে এই চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয়, সুপ্রিমাম অফ বড় হাতের S1 যেটাকে এই চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয়। S1 এর উপরে একটা বার চিহ্ন দিবা, তো সেটা তাহলে কী হবে, সুপ্রিমাম অফ x1 x2 x3 ডট ডট। এটা এবার সুপ্রিমামের জায়গায় সুপ্রিমাম আছে, x1 মানে হচ্ছে -2, x1 মানে হচ্ছে -2, x2 মানে হচ্ছে -3/2, x3 মানে হচ্ছে -4/5, এইভাবে বাকিগুলো লিখলাম, কয়েকটা লিখলাম। এখন এদের ভিতরে সুপ্রিমাম খোঁজ করতে হবে, বড়টা খোঁজ করতে হবে। এদের ভিতরে বড়টাকে 3/2। এবার সুপ্রিমাম অফ S2 যেটাকে এই চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয়, সুপ্রিমাম অফ S2 মানে ওই যে x2 থেকে শুরু যাত্রা, তাহলে x2 মানে 3/2, x3 মানে -4/3, আর x4 মানে 5/4, এভাবে যাচ্ছে। এখন দেখো এদের ভিতরে সুপ্রিমাম খোঁজ করতে হবে, বড়টা খোঁজ করতে হবে। এদের ভিতরে বড়টাকে 3/2। এবার আসো সুপ্রিমাম অফ S3 যেটাকে এই চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয়। এখন সুপ্রিমাম অফ S3 মানে এটা কি, সুপ্রিমাম অফ x3 x4 x5। এখন এই x3 মানে হচ্ছে -4/3, x4 মানে হচ্ছে 5/4, x5 মানে হচ্ছে -6/5। এবার এই সেটের সুপ্রিমাম বড় আসবে 5/4। ঠিক তাহলে এটার ক্ষেত্রে আসতেছে 5/4, আমি লিখেছি সিমিলারলি এটার ক্ষেত্রে আসবে 5/4, এটার ক্ষেত্রে আসবে 7/6 অ্যান্ড সো অন। তাহলে আমরা সুপ্রিমাম অফ S1 S2 S3 যেটাকে S1 বার S2 বার S3 বার এভাবে আমরা পাইছি, সেটা আমরা প্রকাশ করে ফেললাম। হেন্স লিমিট সুপিরিয়র অফ এক্সন, এই যে এটার সংজ্ঞা, লিমিট সুপিরিয়র অফ এক্সন মানে হচ্ছে এই S1 বার S2 বার S3 বার S4 বার এদের ইনফিমাম নিতে হবে, অর্থাৎ S1 বার S2 বার S3 বার S4 বার এদের কী নিতে হবে, ইনফিমাম নিতে হবে। তাহলে ইনফিমাম লিখলাম। এবার S1 বারের মান 3/2, S2 বারের মান 3/2, S3 বারের মান হচ্ছে 5/4, S4 বারের মান হচ্ছে 5/4, S5 বারের মান হচ্ছে 7/6। এখন এইটার ভিতরে ইনফিমামটা খোঁজ করতে হবে, ছোটোটা খোঁজ করতে হবে ইনফিমাম। মনে রাখবে তোমার লিমিট সুপিরিয়র বাইর করার জন্য S1 বার S2 বার S3 বার এগুলো বের করে সেটা নিতে হবে ইনফিমাম। আমরা সংজ্ঞায় বলছিলাম ওই সিকোয়েন্সটা যদি কনভার্জ করে, মানে লিমিট নিলে, তো সেখানে ইনফিমামটা নিতে হবে। তো এখানে আমরা যদি লিমিট সুপিরিয়রের কথা এই সেটটা যখন ইনফিমাম নিব, এখন বলো এটার প্রতি ইনফিমাম কোনটা, এটা ক্রমান্বয়ে কার দিকে যাচ্ছে, কত দিকে যাচ্ছে, 3/2 দ্যাট, 5/4 আর একটু ছোটো, তার 7/6 আর একটু ছোটো, তারা ক্রমান্বয়ে একের দিকে যাচ্ছে। সেই জন্য এই সেটের ইনফিমাম হচ্ছে 1, এই সেটের ইনফিমাম হচ্ছে 1, সুতরাং এটা লিমিট সুপিরিয়র হচ্ছে 1। এবার আসো লিমিট ইনফিরিয়র, সেটা বের করার জন্য S1 বার ইনফিমাম অফ S1, তার মানে ইনফিমাম অফ এটা x1 মানে হচ্ছে -2, x2 মানে হচ্ছে 3/2, x3 মানে হচ্ছে এভাবে আছে। এখন এই সেটের ভিতরে যদি ইনফিমাম খোঁজ করতে হয় তাহলে সবচেয়ে ছোটো -2 আসবে, যেটাকে আমরা S1 আন্ডারলাইন চিহ্ন দিয়ে প্রকাশ করেছি। এবার ইনফিমাম অফ S2 যেটা হচ্ছে এটা x2 দিয়ে শুরু হবে। তাহলে এটার ভিতরে ইনফিমামটা যদি আমাদের খোঁজ করতে হয় ছোটোটা, দেখো -4/3 আর হচ্ছে -6/5, তার ভিতরে এটা বেশি ছোট, সামনেরগুলো আর একটু বড়।
তাহলে ইনফিনিমামটা হচ্ছে -4/3। এইভাবে আমি সবগুলো বের করেছি। এটাও আসবে -4/3, এটা -4/3, এটা -6/5 অ্যান্ড সো অন। এখন লিমিট ইনফিরিয়র, এই যে লিমিট ইনফিরিয়র, তার মানে লিমিট ইনফিরিয়র মানে হচ্ছে যে এইটা 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 এবং সামনে যেগুলো আসতেছে সেগুলোর সুপ্রিমাম নিতে হবে। সুপিরিয়রের ক্ষেত্রে নিচ্ছি ইনফিমাম, আর এটার ক্ষেত্রে সুপ্রিমাম। তাহলে সুপ্রিমাম অফ এই মানগুলো এখন বসাই দিলাম, এই যে এই মানগুলো বসাই দিলাম, মানগুলো বসাই। এখন এটা সুপ্রিমামটা খোঁজ করো। একটু দেখো, -2 বেশি ছোট, -4/3 একটু বড়, -6/5 আর একটু বড়। তার মানে এটা ক্রমান্বয়ে -1-এর দিকে যাচ্ছে, সেই জন্য সুপ্রিমামটা হচ্ছে -1। তার মানে এটা ক্রমান্বয়ে -1-এর দিকে যাচ্ছে, সামনে যেতে যেতে বড় হতে হতে -1-এর দিকে যাচ্ছে, সর্বনিম্ন হচ্ছে -2, আর বাকি মানগুলো আস্তে আস্তে -1-এর দিকে যাচ্ছে, সেই জন্য এই সেটের সুপ্রিমাম হচ্ছে -1। তার মানে লিমিট ইনফিরিয়র হচ্ছে -1। গেল আমাদের এই প্রশ্ন। লাস্ট পার্ট, এটা কী জিনিস আমাদের ছিল, আমাদের তার লিমিট আছে কিনা সেটা চেক করব আমরা। আমাদের সিকোয়েন্সটা ছিল -1 টু দি পাওয়ার n 1 প্লাস 1/n, এই ছিল আমাদের সিকোয়েন্সটা, এই ছিল সিকোয়েন্সটা, এই ছিল সিকোয়েন্সটা। তাহলে যদি তুমি বেজোড় পদগুলো নাও, অর্থাৎ x 2n - 1, যদি বেজোড় পদগুলো নাও তাহলে -1-এর পাওয়ার আসবে বেজোড় 2n - 1, আর এখানে আসবে 1 প্লাস 1/2n - 1। এই হলো বেজোড় পদগুলো নিয়ে যে সিকোয়েন্স, সেটা এই জন্য এই যে x 2n - 1 নিলাম, এটা মানে বেজোড় পদগুলো নিয়ে যে সিকোয়েন্স সেটা হচ্ছে এটা, যদি সিকোয়েন্স বানাই। আর জোড় পদগুলো নিলে -1 পাওয়ার জোড় আসবে, এখানে এনের জায়গায় 2n আসবে। তার মানে আমরা প্রদত্ত সিকোয়েন্স থেকে দুটো সাব সিকোয়েন্স নিয়েছি, একটা নিয়েছি বেজোড় পদগুলো নিয়ে, আর একটা নিয়েছি জোড় পদগুলো নিয়ে। বেজোড় পদগুলো হচ্ছে x 2n - 1, যার চেহারাটা হচ্ছে এরকম। তাহলে এই বেজোড় পদগুলো নিয়ে যে সিকোয়েন্সটা পাইলাম সেটার লিমিট নিচ্ছি। এখন দেখো, এই যে লিমিট নিচ্ছি, সেটার n টেন্স টু ইনফিনিটি হলে তো এটা 0, তাহলে 1 থাকবে এখানে। আর -1-এর পাওয়ার 2n - 1 বেজোড়, n টেন্স টু ইনফিনিটি, এখানে -1 আসবে যেহেতু বিজোড়। তাহলে যেহেতু n বিজোড়, এখানে পাওয়ারটা হচ্ছে বিজোড়, তাহলে n টেন্স টু ইনফিনিটি হলে এটা আসবে কি -1, আর এটা তো 0 আসবে, তাহলে -1 আসবে। আর জোড় পদগুলো নিয়ে সাবসিকুয়েন্স, যেটা এই যে জোড় পদগুলো নিয়ে সাবসিকুয়েন্স, তাহলে -1-এর পাওয়ার জোড়, তাহলে +1 হবে। আর n টেন্স টু ইনফিনিটি হলে এটা 0 হবে, থাকবে 1, তাহলে 1 হবে। তাহলে প্রদত্ত সিকোয়েন্স থেকে দুটো সাবসিকুয়েন্স নিলাম, একটা সাবসিকুয়েন্সের লিমিট হচ্ছে -1, বেজোড় পদগুলো নিয়ে যে সাবসিকুয়েন্স সেটা লিমিট হচ্ছে -1, আর জোড় পদগুলো নিয়ে যে সাবসিকুয়েন্স সেটা লিমিট হচ্ছে +1। তাহলে একটা সিকোয়েন্সের দুটো সাবসিকুয়েন্স আমরা দুটো সাবসিকুয়েন্সের একটা -1-এ কনভার্ট করে, একটা +1-এ কনভার্ট করে। যদি কোনো সিকোয়েন্স কনভার্জেন্ট হয় তাহলে সকল সাবসিকুয়েন্স একই জায়গায় কনভার্জ করবে। যেহেতু এখানে দুটো সাবসিকুয়েন্সের লিমিট দুরকম আসছে, মানে দুই জায়গায় কনভার্জ করছে, সুতরাং মূল সিকোয়েন্সটা কনভার্জেন্ট হবে না। সেই জন্য লিখছি দ্য লিমিটস অফ টু সাবসিকুয়েন্সেস x 2n - 1 অ্যান্ড x 2n আর ডিফারেন্ট, ভিন্ন। সুতরাং হ্যান্স লিমিট n টেন্স টু x ডাজ নট এক্সিস্ট। যদি কোনো সিকোয়েন্সের লিমিট এক্সিস্ট করতে হয় তাহলে সিকোয়েন্সের যত সাবসিকোয়েন্স আসবে সব সাবসিকোয়েন্সের লিমিট এক হবে। যেহেতু দুটো সাবসিকোয়েন্সের লিমিট দুরকম হয়েছে, সুতরাং সিকোয়েন্সের লিমিট ডাজ নট এক্সিস্ট, বিদ্যমান নাই। লিমিট যেহেতু বিদ্যমান নাই, সুতরাং সিকোয়েন্সটাকে আমরা বলবো ডাজ নট কনভার্জ, সে কনভার্জ করে না। এইগুলো আমাদের উত্তরটা। তাহলে এখানে ছিল যে সিকোয়েন্সটা লিমিট আছে কিনা, সিকোয়েন্সটা কনভার্জ করে কিনা। আমরা দেখলাম দুটো সাবসিকোয়েন্স দুই জায়গায় কনভার্জ করে, সুতরাং তার লিমিট নাই। লিমিট যেহেতু নাই, ডাজ নট এক্সিস্ট, সুতরাং সে কনভার্জ করে না। একটা থিওরেম, এই থিওরেমের পরে আমাদের আজকে ক্লাস শেষ হবে। এই থিওরেমটা দেখো, থিওরেম কী বলছে। এখানে আর একটা ওয়াই একটা বাদ দিয়েছে। এভরি
convergence sequence is bounded. সকল convergence sequence bounded, but the converse is not necessarily true. তার বিপরীতটা সত্য নাও হতে পারে। তার মানে কি, সকল convergence sequence bounded হবে, কিন্তু সকল বাউন্ডেড সিকোয়েন্স কনভার্জেন্ট নাও হতে পারে। এটাকে ভিন্নভাবে লিখছি, দ্যাট ইজ দ্য কনভার্স ইজ নট ট্রু ইন জেনারেল, তার বিপরীতটা সত্য নাও হতে পারে। তাহলে আমরা প্রমাণ করতে চাচ্ছি এভরি কনভার্জেন্স সিকোয়েন্স ইজ এ বাউন্ডেড সিকোয়েন্স, এভরি কনভার্জেন্স সিকোয়েন্স ইজ এ বাউন্ডেড সিকোয়েন্স, বাট দ্য কনভার্স ইজ নট ট্রু। তো লেট এক্সএন প্রমাণ, লেট এক্সএন বি এ কনভার্জেন্স সিকোয়েন্স, এটা একটা কনভার্জেন্স সিকোয়েন্স আমরা ধরে নিলাম। তাহলে কনভার্জেন্স সিকোয়েন্স যদি ধরে নিয়েছি, সুতরাং তার অবশ্যই লিমিট আছে, সে কনভার্স করবে। কোথায় কনভার্স করবে? আমার ধরুন হচ্ছে সে, তার লিমিট হচ্ছে এল, অ্যান্ড কনভার্জেস টু এল। তার মানে সিকোয়েন্সটা যেহেতু কনভার্জেন্ট বলছি, সুতরাং তার লিমিট আছে, সুতরাং তার লিমিটটা ধরে নিয়েছি এল। লিমিট যেহেতু এল, সুতরাং সিকোয়েন্সের লিমিট যেহেতু এল, সুতরাং অ্যাকর্ডিং টু ডেফিনেশন অফ existence of limit, then for any epsilon greater than 0 there exists a positive integer m such that xn minus l less than epsilon for all n greater than or equal to m। এই যে জায়গাটা আমি লিখলাম, এটা লিখলাম একটা সিকোয়েন্সের লিমিট যদি এল হয়, সেই সংজ্ঞা থেকে যে একটা সিকোয়েন্সের লিমিট যদি এল হয়, তাহলে সিকোয়েন্স যদি xn হয় আর লিমিট যদি এল হয়, তাহলে xn minus l less than epsilon হবে ফর অল n greater than or equal to m। একটা m আমরা খুঁজে পাবো যে m এর সমান বা বড় n এর জন্য এই কথাটা সত্য হবে। আর xn minus l এর পরমান লেস দেন এপসাইলন, xn minus l এর পরমান লেস দেন এপসাইলন, এটাকে যদি পরমান বাদ দিয়ে লিখি, তাহলে আমরা লিখতে পারি মাইনাস এপসাইলন লেস দেন xn minus l লেস দেন এপসাইলন ফর অল n greater than or equal to m। এবার উভয় পক্ষে যদি আমি সবগুলো পক্ষের মধ্যে যদি l যোগ করি, তাহলে l মাইনাস এপসাইলন লেস দেন xn লেস দেন l প্লাস এপসাইলন ফর অল n greater than or equal to m। আচ্ছা, এখানে আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে একটু বলি। ধরো m এর মান 100, m এর মান 100, তাহলে এই জায়গাটার মানিটা কি? এই m হচ্ছে 100, 100-র বড় যত n আছে, সমান বা বড় যত n আছে, সবার জন্য এটা সত্য। তাহলে n এর মান 100 হতে পারবে, তাহলে x 100টা এটার মধ্যে আছে। তাহলে দেখো একটু, l মাইনাস এপসাইলন l প্লাস এপসাইলন, এই ওপেন ইন্টারভালের ভিতরে x 100 আছে, আবার x 101 সেটাও এই ওপেন ইন্টারভালের ভিতরে আছে, আবার x 102 সেটাও এই ওপেন ইন্টারভালের ভিতরে আছে। এই যে এক্সএনটা এল মাইনাস এপসাইলনের বড়, এক্সএনটা এল প্লাস এপসাইলনের ছোট। তো এক্স এন, এনের মান এম যদি 100 হয়, তাহলে এনের মান 100 থেকে যাত্রা শুরু হবে। সেই জন্য আমি লিখছি এক্স 100 বিলংস টু এল মাইনাস এপসাইলন কমা এন প্লাস এপসাইলন। আবার 101 হতে পারে, 102 হতে পারে, সামনে যারা আছে সবার ক্ষেত্রে এটা সত্য, সবার ক্ষেত্রে এটা সত্য। তার মানে এইটাকে যদি আমি এখন সংক্ষেপে যদি একটু লিখতে চাই, তাহলে এরকম, তার মানে এখানে হচ্ছে এরকম এক্স 100 সরি এক্স 100 এক্স 101 এক্স 102 কমা ডট ডট, এরা সবাই কোথায় আছে? এল মাইনাস এপসাইলন এল প্লাস এপসাইলন এটার ভিতরে আছে, এই ওপেন ইন্টারভ্যালের ভিতরে আছে, এই ওপেন ইন্টারভ্যালের ভিতরে আছে। তার মানে সবাই এল মাইনাস এপসাইলনের বড় এবং এল প্লাস এপসাইলনের ছোট। তাহলে x1 থেকে x99 পর্যন্ত এদের কী অবস্থা? তার মানে দেখা যাচ্ছে x1 x2 ডট ডট লাস্টেরটা হচ্ছে x99, তারা এই শর্তটা মানতেছে না, তারা এই শর্তটা তারা এই ইন্টারভালের ভিতরে নাই। তার মানে তারা এল মাইনাস এপসাইলনের বড়, এটা বলা যাবে না, তারা এল প্লাস এপসাইলনের ছোট, এটাও বলা যাবে না। তার মানে x1 থেকে শুরু করি x99 পর্যন্ত যারা, তারা এল মাইনাস এপসাইলনের বড়, এটা বলা যাবে না, এবং এল প্লাস এপসাইলনের ছোট, এটা বলা যাবে না। তাহলে তখন কি হবে? এবার আমরা লিখছি লেট k1 ইকুয়াল টু
x1 x2 x3 ডট ডট এক্স এম মাইনাস ওয়ান, এইটা মানে হচ্ছে 99, এক্স 99, এটা মানে হচ্ছে এক্স 99, আর এটা হচ্ছে এল মাইনাস এপসাইলন। তার মানে বামের যে এল মাইনাস এপসাইলন আর এল মাইনাস এপসাইলনের আগে যে সিকোয়েন্সের পদগুলো x1 থেকে x 99 পর্যন্ত এরা, তাহলে x1 থেকে x 99 পর্যন্ত পদগুলো এবং এল মাইনাস এপসাইলন, এদের ভিতরে ছোটটার নাম দিয়েছি আমি k1, ছোটটার নাম দিয়েছি আমি k1। এখন এদের ভিতরে ছোটটা যদি x1 হয়, এদের ভিতরে ছোটটা x1 হতে পারে, x2 হতে পারে, x3 হতে পারে, xm মাইনাস 1 হতে পারে, এল মাইনাস এপসাইলন হতে পারে। তাহলে এদের ভিতরে ছোটটা যেটাই হোক সেটার নাম হচ্ছে k1। তার মানে k1টা হচ্ছে এদের ভিতরে সবচেয়ে ছোটটা। আর x1 x2 x3 x 99 এবং এল প্লাস এপসাইলন, এদের ভিতরে বড়টার নাম দিয়েছি আমি k2, সবচেয়ে বড়টার নাম দিয়েছি আমি k2। তাহলে এই যে শর্তটা সত্য হলো, এই যে শর্তটা সত্য হলো, এটা হলো n গ্রেটার দ্যান ইকুয়াল টু m এর জন্য, অর্থাৎ 100 এর সমান বা বড় যারা তাদের জন্য সত্য। কিন্তু 100 আগে যেগুলো আছে সেগুলোর জন্য তো সত্য না। তাহলে সেগুলোর জন্য সত্য বানানোর জন্য আমি যে কাজটা করেছি, x1 x2 x3 ডট ডট x 99 এবং এল মাইনাস এপসাইলন, তার মধ্যে সবচেয়ে ছোটটা, তার মধ্যে মিনিমামটা দিয়েছি k1। তাহলে মিনিমামটা যদি k1 হয়, তাহলে এবার আমি বলতে পারি x1 x2 x3 x 99 এরা k1 এর সমান বা বড় হবে। তার মানে আমি এখন এটা বলতে পারি x1 x2 ডট ডট x 99 এরা k1 এর সমান বা বড় হবে, এরা k1 এর সমান বা বড় হবে, কারণ এদের ভিতরে সবচেয়ে ছোটটার নাম হচ্ছে k1। আবার x1 x2 x3 ডট ডট x মাইনাস 1 এবং এল প্লাস এপসাইলন, এদের ভিতরে বড়টা, এটার নাম দিয়েছি আমি k2, এটার নাম দিয়েছি আমি k2। তার মানে এরা সবাই k2 এর সমান বা ছোট, এরা সবাই k2 এর সমান বা ছোট। তার মানে আমি এই জায়গাটা এখন পাচ্ছি x1 থেকে x 99 পর্যন্ত এরা k1 এর সমান বা বড়, এবং x1 থেকে x এরা k2 এর সমান বা ছোট। তাহলে এই k2 এর মধ্যে এল প্লাস k2 যখন নিচে তখন এল প্লাস অ্যাপসাইলনও ছিল, আর k1 যখন নিচে তখন এল মাইনাস অ্যাপসাইলন ছিল। তো আগে তো 100 পর্যন্ত এই কথাটা সত্য, 100 ছোটগুলো সত্য হলে না, এখন 100 ছোটগুলো সত্য হবে। সেই জন্য লিখছি ফ্রম 1, মানে এখান থেকে, বাই ইউজিং ফ্রম 1 বাই ইউজিং 2 and 3, 2 আর 3কে ব্যবহার করে আমরা পাচ্ছি xn গ্রেটার দ্যান ইকুয়াল টু k1 এবং xn লেস দ্যান ইকুয়াল টু k2 ফর অল n। এই জায়গাটা এখন সকল n এর জন্য সত্য হয়ে গেছে, কারণ 100-র বড় 100 থেকে তারপরেরগুলো তো সত্য আগেই ছিল, এখন 100-র ছোটোরগুলোর জন্য আমি সত্য বানাইছি। তাহলে দুটো জোড়া লাগাইলে আমরা বলতে পারি k1 লেস দ্যান ইকুয়াল টু xn, xn লেস দ্যান ইকুয়াল টু k2। এখন এইটা মানেই হচ্ছে সিকোয়েন্সের সকল পথ k1 এর সমান বা বড়, সিকোয়েন্সের সকল পথ k2 এর সমান বা ছোট। তার মানে এই কথাটার মানে হচ্ছে সিকোয়েন্সটা বাউন্ডেড। সুতরাং আমরা সিকোয়েন্সটাকে কনভার্জেন্ট ধরেছিলাম, প্রমাণ করছি সিকোয়েন্সটা বাউন্ডেড। হেন্স এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড। তাহলে সকল কনভার্জেন্ট সিকোয়েন্স বাউন্ডেড হলো। এবার আমরা প্রমাণ করব বাউন্ডেড হলে কনভার্জেন্ট নাও হতে পারে। লেট xn ইকুয়াল টু -1 টু দি পাওয়ার n, এটা একটা সিকোয়েন্স। তাহলে এই সিকোয়েন্সে n এর মান 1 বসালে -1 হবে, 2 বসালে -1 এর পর 2 মানে +1, 3 বসালে বেজোড় -1, 4 বসালে জোড় +1 হয়ে যাবে। তার মানে এখানে সিকোয়েন্সের পদগুলো -1 +1 -1 +1 এভাবে যাচ্ছে। এই সিকোয়েন্সের প্রত্যেকটি পদ হয় +1 হচ্ছে, না হলে -1 হচ্ছে। তাহলে সিকোয়েন্সের রেঞ্জ হচ্ছে -1 আর +1। তো সিকোয়েন্সের রেঞ্জটা বাউন্ডেড। সিকোয়েন্সের রেঞ্জ বাউন্ডেড মানে সিকোয়েন্স বাউন্ডেড, সিকোয়েন্স বাউন্ডেড, কারণ সিকোয়েন্সের সর্বোচ্চ মান +1, সর্বনিম্ন মান হচ্ছে -1, সুতরাং সিকোয়েন্সটা বাউন্ডেড। অ্যান্ড সো xn ইকুয়াল টু দিস ইজ, এখানে একটা এটা আছে, অ্যান্ড সো দিস ইজ এ বাউন্ডেড সিকোয়েন্স, এটা একটা বাউন্ডেড সিকোয়েন্স। তাহলে আমরা যে সিকোয়েন্সটা এখানে কনসিডার করেছি, বিবেচনা করেছি, সিকোয়েন্সটা বাউন্ডেড প্রমাণিত হয়েছে। আমরা প্রমাণ করতে চাই এটা কনভার্জেন্ট নাও হতে পারে। তাহলে আমরা যে সিকোয়েন্সটা নিয়েছিলাম সেটা সর্বোচ্চ পদ +1, সর্বনিম্ন পদ -1, সুতরাং সিকোয়েন্সটা হচ্ছে বাউন্ডেড। তার মানে আপার বাউন্ড হচ্ছে +1, লোয়ার বাউন্ড হচ্ছে -1। এবার সিকোয়েন্সটা বাউন্ডেড হয়ে গেল। এবার আমরা দেখাবো সিকোয়েন্সটা কনভার্জেন্ট না। আচ্ছা, সেটার জন্য আমরা কী করছি, এই সিকোয়েন্স থেকে দুটো সাব সিকোয়েন্স তৈরি করছি, একটা xni, একটা xnj। xni হচ্ছে বেজোড়গুলো, বেজোড় পদগুলো, তার মানে -1 এর পর বেজোড় নিতে হবে।
তো -1 পদ বেজোড় নিলে সব -1 আসবে। আর এক্স এন যে নামক যে সাবসিকুয়েন্স নিয়েছি সেটা হচ্ছে জোড় পদগুলো x2n। তো -1 পদ জোড় নিলে সবই প্লাস হবে। তাহলে বিজোড় পদ নিয়ে যে সাবসিকুয়েন্স সেটার সকল পদ -1, জোড় পদ নিয়ে যে সাবসিকুয়েন্স সেটার সকল পদ +1। তাহলে বিজোড় পদ নিয়ে যে সাবসিকুয়েন্স সেটার লিমিট হবে -1, কারণ সেটা সকল পদ -1। আর জোড় পদ নিয়ে যে সাবসিকুয়েন্স সেটার সকল পদ যেহেতু +1, সুতরাং সেটার লিমিট হবে +1। তাহলে একটা সিকোয়েন্সে দুটো সাবসিকুয়েন্স নিলাম, একটা সাবসিকুয়েন্সের লিমিট -1 আর একটা সাবসিকুয়েন্সের লিমিট +1। Thus the limits of the two subsequences are different। হ্যাঁ, যদি কোনো সিকোয়েন্স কনভার্জেন্ট হয়, আমি একটু আগে বলেছিলাম, তাহলে তার যত সাবসিকুয়েন্স আসবে সবার লিমিট এক হবে। যেহেতু এখানে একই সিকোয়েন্সের দুটো সাবসিকুয়েন্স আমরা বিবেচনা করলাম এবং সাবসিকুয়েন্স দুটার লিমিট দুটো ভিন্ন রকম হয়েছে, সুতরাং যেহেতু লিমিট দুটো ভিন্ন, সুতরাং সিকোয়েন্সটা কনভার্জেন্ট না। Hence the sequence xn -1 to the power n is not convergent। তাহলে আমরা যে সিকোয়েন্স নিয়েছিলাম সেই সিকোয়েন্সটা বাউন্ডেড হয়েছে কিন্তু কনভার্জেন্ট হয় নাই। তার মানে এভরি বাউন্ডেড সিকোয়েন্স নিড নট বি এ কনভার্জেন্ট সিকোয়েন্স, মানে মে নট বি এ কনভার্জেন্ট সিকোয়েন্স। সকল বাউন্ডেড সিকোয়েন্স কনভার্জেন্স নাও হতে পারে, বিপরীতটা সত্য নাও হতে পারে। এটাই আজকে সর্বশেষ তোমাদেরকে বললাম। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এখন আজকের জন্য শেষ করব।